একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে আমি এসেছি আপনাদের সাথে। আমন্ত্রণ জানাচ্ছি আমি ফাইসাল রয়। রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে আপনাদের সকলকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সাথে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহর। আমরা আলোচনায় যাব, তবে তার আগে দেখে নিচ্ছে একটু প্রতিবেদন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডক্টর ইউনূসের জাতিসংঘের ভাষণ শুনে মনে হয়েছে ফালতু টাকা খরচ করে এখানে মিথ্যা কথাবার্তা বলতে এসেছেন। এমন শিরোনামে চ্যানেল 24-এর লোগো যুক্ত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুহূর্তে তা ভাইরাল। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই ছিল গুজব। অপরদিকে চট্টগ্রামের রাউজানের এক মা একসাথে জন্ম দিলেন 18টি যমজ সন্তান। এমন শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটিও ছিল গুজব। দর্শক, চলুন ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডক্টর ইউনূসের জাতিসংঘের ভাষণ শুনে মনে হচ্ছে ফালতু টাকা খরচ করে এখানে মিথ্যা কথাবার্তা বলতে এসেছেন। এমন শিরোনামে চ্যানেল 24-এর লোগো যুক্ত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে ফ্যাক্ট চেক করে দেখা যায় এটি ছিল অপতথ্য। প্রকৃতপক্ষে মির্জা ফখরুলের মন্তব্য নিয়ে চ্যানেল 24 কর্তৃক প্রকাশিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এদিকে চট্টগ্রামের রাউজানে এক মা একসাথে জন্ম দিলেন 18টি যমজ সন্তান। এমন শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি ছিল গুজব। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি এই ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। গত 4ই অক্টোবর নরসিংদীতে এএসপি আনোয়ার হোসেনকে মারধর করেছেন এমন দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনকে কিংবা ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের ঘটনা নয়। প্রকৃতপক্ষে গত 17ই আগস্ট মুন্সিগঞ্জের মুক্তারপুর টোল প্লাজায় মিনহাজউদ্দিন নামের এক যুবক টোল প্লাজার সিকিউরিটি গার্ড আব্দুল হাসানকে মারধর করেন। সেই ঘটনার দৃশ্য এটি। এখানেই শেষ নয়। গত 28 সেপ্টেম্বর খাগড়াছড়ি থেকে সন্ত্রাসীদের নেয়ার পথে গাড়ি থেকে কয়েক হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় আলোচিত ভিডিওটি সাম্প্রতিক খাগড়াছড়িতে অস্ত্র উদ্ধারের দৃশ্য নয়, বরং এটি গত আগস্টের রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে সেনাবাহিনীর অস্ত্র উদ্ধারের ঘটনার ভিডিও। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা গেল সর্বোচ্চ নিখুঁতভাবে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। ফেসবুকের পাশাপাশি একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে মিথ্যা তথ্যগুলো, আবার বুস্ট করা হচ্ছে রিপোস্টও। ফাইসাল রয়েল, ৭১, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। দর্শক, আগে আমরা জানিয়েছি অতিথি হিসেবে আজ আমাদের সাথে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহর। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই ফেক নিউজের আয়োজনে। প্রথমেই প্রশ্নটি রাখতে চাই তানভীর হাসান জোহর কাছে। তানভীর হাসান, আমরা ফেক নিউজের যে এখনকার অবস্থান যেটি দেখতে পাচ্ছি, কোনো ক্ষেত্রেই কোনো বিষয়, সেটি আমরা রাজনীতি বলি, আন্তর্জাতিক কোনো সংবাদ বলি অথবা ব্যক্তিগত কোনো বিষয় বলি, সেখানেও বিষয়টি বাদ যাচ্ছে না। কিন্তু একজন সাধারণ মানুষ যিনি তার সারাদিনের কর্মব্যস্ততার মাঝে যখন স্মার্টফোন খুলে একটি সংবাদ দেখেন বা কোনো একটি তথ্য পান, তার কাছে হয়তো সেটি যাচাই বা বাছাইয়ের খুব একটা সময় হয়তো তার কাছে থাকছে না। তিনি দেখছেন, মনের অজান্তেই সেটি শেয়ার করে ফেলছেন। তাহলে দিন শেষে তো সেই অপতথ্যগুলো তার মাথায় থেকে যাচ্ছে, যেটি পরবর্তীতে তার যে কোনো সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। কিভাবে দেখছেন বিষয়টি? ধন্যবাদ। এই বিষয়ে একটি ব্যাপার খুব স্পষ্ট বলতে হয় যে মানুষকে শিখতে হবে কিভাবে খবর যাচাই করতে হবে, যেটাকে আমরা বলতে চাই যে স্কুল কলেজে
ডিজিটাল লিটারেসি বা মিডিয়া লিটারেসি কোর্সটা বাধ্যতামূলক করা। কারণ আমাদের অনেক ছাত্রছাত্রীরা কিন্তু জনসংখ্যার মূল জনসংখ্যার প্রায় ৪০ ভাগের উপর তারা আসলে আমাদের স্কুল কলেজে আছে। সেখানে তারাও কিন্তু বুঝে না বুঝে ওই অপতথ্যগুলো অনেক সময় শেয়ার, লাইক, ফান করে ফেলে। এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে প্রতিটি বড় মিডিয়া হাউসের নিজস্ব ফ্যাক্ট চেকিং ইউনিট থাকা খুব জরুরি এবং যেটা অলরেডি আপনারা করছেন। এরকম যদি সমস্ত চ্যানেল ফ্যাক্ট চেক নিয়ে কাজ করে তাহলে কিন্তু কিছুটা হলেও এই অপতথ্যের প্রচারটা কমে যাবে বলে আমি মনে করি। সরকারি দপ্তর, আইন শৃঙ্খলা সংস্থার সাথে যুক্তভাবে নির্ভরযোগ্য ওয়েবসাইট বা পোর্টাল থাকা দরকার, যেখানে মানুষ সন্দেহজনক খবরগুলো যাচাই করতে পারবে। এবং আমরা ইদানিং দেখতে যাচ্ছি যে বিভিন্ন গবেষণাতে রিউমার কন্ট্রোল বট বা হেল্পলাইনটা চালু হচ্ছে উন্নত দেশে। অর্থাৎ হচ্ছে যে এআই দিয়ে শুধুমাত্র ভিডিও তৈরি না করে, আমরা তো এআই দিয়ে সফটওয়্যার বানাই, এআই দিয়ে এমন কোনো প্রযুক্তি তৈরি করা যেটাকে রিউমারকে তারা কন্ট্রোল করতে পারবে। আরেকটা ব্যাপার বলতে চাই, এআই ভিত্তিক কন্টেন্ট ফিল্টারিং এবং ফ্ল্যাগিং সিস্টেমটা সোশ্যাল মিডিয়াতে রাখা খুব বেশি পরিমাণ জরুরি। কারণ শুধুমাত্র জনগণের উপর রেসপন্সিবিলিটি দিলে হবে না। এআই বেসড কোনো কন্টেন্ট যদি আপলোড হয় তাহলে সেটা স্ক্যান করে ফেসবুকে নতুন অ্যালগরিদমে অ্যাড করা খুবই বেশি পরিমাণ প্রয়োজন, যাতে এআই ভিত্তিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত যে কোনো নিউজ যাতে উত্তেজনা তৈরি করে নতুন কোনো মাত্রা যোগ না করতে পারে। এটি হচ্ছে আপাতত আমার অবজারভেশন। ধন্যবাদ। তানভীর জোহা, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আপনি কথার প্রসঙ্গে বলছিলেন বিভিন্ন সংস্থা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে, সেই প্রসঙ্গ নিয়ে আমার কাছে প্রশ্ন রয়েছে। তবে তার আগে আমি আমাদের আরেকজন অতিথি তার সাথে একটু আলাপ করে ফিরতে চাই। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। সাইমুম রেজা তালুকদার, যে বিষয়টি আপনার কাছে আমার জানার আছে সেটি মূলত হচ্ছে এই যে অপতথ্যগুলো যাচাই বাছাইয়ের যে প্রসঙ্গগুলো আমরা দেখছি, একটা সময় ছিল কোনো একটা সংবাদ, কোনো ধরনের একটা ফেক নিউজ, সেটা নিজস্বভাবে সেটি গুজবে রূপান্তর করা হতো বা ছড়িয়ে দেওয়া হতো। এখন কিন্তু অনেকটা ব্যবসায়িক কার্যক্রমের মতো হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ কেউ যদি চায় সে কিন্তু কোনো একটা প্রতিষ্ঠান বা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে, নির্দিষ্ট কোনো সংগঠনের পক্ষে বা বিপক্ষে, সে কিন্তু চাইলেই সেই গুজবটি ছড়াতে পারছে এবং ছড়ানোর জন্য আলাদা পেজ বা আলাদা একটি সংস্থা, সংঘবদ্ধ লোক আছে যারা এই বিষয়টি নিয়ে কাজ করছে। এই বিষয়টি নিয়ে আপনি কি মনে করেন এবং আইন কি বলে? আচ্ছা, ধন্যবাদ। একটু আগে শুনছিলাম যে এআই ভিত্তিক যেই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের কথাবার্তাগুলো, দেখেন, গুজব এটা মানে সৃষ্টির একদম শুরু থেকেই এই বিষয়গুলো চলে আসছে। তাহলে পার্থক্যটা কি? এখন হচ্ছে যে যেই মাধ্যমে এখন এই গুজবগুলো ছড়িয়ে যাচ্ছে, এটা ব্যাপক এবং মানে অভাবনীয়। যে রিয়েল টাইম আপনার বিশ্বের বিভিন্ন প্রান্তে একই সাথে বিভিন্ন মানুষের কাছে এই গুজবগুলো ছড়িয়ে পড়ছে এবং সেটা ভিন্ন ভিন্ন ধরনের আপনার প্রতিক্রিয়া সৃষ্টি করছে। কেন? কারণ সোশ্যাল মিডিয়া কথাই যদি ধরি অথবা ইন্টারনেটের মধ্যে বিভিন্ন ওয়েবসাইটের কথাই যদি ধরি, আমরা কিন্তু এক একটা জিওগ্রাফিক লোকেশনে, এক একটা আইপি অ্যাড্রেসে ভিন্ন ভিন্ন ধরনের কন্টেন্ট আমাদেরকে দেখানো হচ্ছে। এই প্ল্যাটফর্মগুলোই ঠিক করে যে কার কাছে কি কন্টেন্ট যাবে। যেমন জুহাওয়াই হয়তো আপনার থ্রিলার পছন্দ করে, সেই ধরনের কন্টেন্ট তাকে দেখাচ্ছে এই প্ল্যাটফর্মগুলো। আমি হয়তো ল বিষয়টা নিয়ে কাজ করি, আমাকে লিগ্যাল বিষয়, কেউ পলিটিক্স নিয়ে পছন্দ করে, তাকে পলিটিক্যাল বিষয়গুলো দেখাচ্ছে। তার মানে একই সময়ে আমি, আপনি, জোহা ভাই তিনটা ভিন্ন ইনফরমেশন বাবলের মধ্যে বসবাস করছি। এই কারণে আমাদের তিনজনকেই যদি এই মানে গুজবটা দেখানো হয়, তিন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এর ফলে কি হচ্ছে? এর ফলে আপনার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে এক ধরনের অ্যানোম্যালিজ অথবা বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি, যেটা নানা ধরনের মাত্রা ব্যাপ্তি আমরা দেখতে পাচ্ছি। যেমন ইতিমধ্যেই আপনারা জানেন যে বেশ কয়েকটি দেশে নির্বাচনের আগে আপনার এই ধরনের গুজব, অপতথ্য এগুলো ছড়িয়ে নির্বাচনের যারা পটেনশিয়াল ভোটার আছে তাদের মানে সাইকোলজি বলেন, তাদের চিন্তা ভাবনা অথবা পছন্দকে প্রভাবিত ইতিমধ্যে করা হয়েছে। এই বিষয়গুলো আছে। তো এর ফলে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা অটোমেটেড সিস্টেম যখন আপনার এই গুজবগুলো ছড়াচ্ছে, সেটা বন্ধ করার জন্য এক ধরনের অটোমেটেড কাউন্টার সিস্টেম তৈরি করতে হবে। সেটা একটা সাময়িক সমাধান অথবা এক ধরনের সমাধান। আরেক ধরনের সমাধান হচ্ছে যে আপনার দেশে পর্যাপ্ত আইন থাকতে হবে। এখন আইন করলেই তো হবে না, সেটার প্রয়োগও হতে হবে। প্রবলেমটা হচ্ছে যে টেক প্ল্যাটফর্মগুলো আসলে অন্য দেশের রেজিস্টার্ড, তারা মাল্টি ন্যাশনাল কোম্পানি, বিভিন্ন দেশে তারা অপারেট করে।
আপনি চাইলেই কিন্তু সেগুলোকে আইনের আওতায় আনতে পারবো না সব সময়। যেমন বাংলাদেশ যদি চাইলেই ইউএস এর রেজিস্টার্ড কোনো কোম্পানিকে আইনের আওতায় সবসময় আনতে পারবে না, যদি না বাংলাদেশ এবং ইউএস এর মধ্যে কোনো ধরনের বাইল্যাটারাল ট্রিটি, কোনো ধরনের লিগাল আপনার চুক্তি আপনার না না থেকে থাকে। এবং থার্ড যেটা হচ্ছে যে গ্লোবালি আপনার এই ধরনের মিস ইনফরমেশন ডিসইনফরমেশনকে দমন করার জন্য একক কোনো প্ল্যাটফর্ম নেই, অথবা গ্লোবালি কোনো ট্রিটি নেই। যেটা আছে রিজিওনাল ট্রিটি আছে, বিভিন্ন দেশের মধ্যে বাইলেটারাল ট্রিটি আছে, কিন্তু একটা নির্দিষ্ট কোনো বডি নেই যে যেখান থেকে সাথে সাথে অ্যাকশন হতে পারে। তার মানে এটা যতটুকু না আইনের বিষয়, সেটা একই সাথে আমাদের দেশে যে ডিপ্লোমেসি অথবা বিভিন্ন দেশের সাথে যে আন্তঃদেশীয় সম্পর্ক, সেটার উপর কিন্তু নির্ভর করছে। আপাতত আমি এতটুকু বলে থামলাম। আমরা এই বিষয়টিগুলো নিয়ে আর একটু যাবো এবং আমরা আইনের প্রসঙ্গ নিয়েও আর একটু আলাপ করব। এবারকার প্রশ্নটা মূলত রাখতে চাচ্ছি, আমি প্রথমে রাখতে চাচ্ছি সাইমুম রেজা তালুকদারের কাছে। সাইমুম রেজা, আমরা আইনের প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, একটা কথা বরাবরই উঠে আসে, সেটা হচ্ছে সরকার নিয়ন্ত্রিত অথবা সরকারের আন্ডারে থাকা কোনো মন্ত্রণালয় বা কমিশন থাকা উচিত, যারা এই ধরনের খবরগুলোকে বা এই ধরনের তথ্যগুলোকে যাচাই বাছাই করবে, যেখানে একজন সাধারণ মানুষ পুরোপুরি ভরসা করতে পারবে। এই যে প্রসঙ্গটি, এটি নিয়ে আপনি কি মনে করেন? আচ্ছা, এই বিষয়টিতে আমার একটু আপত্তি আছে। সবকিছু সরকারের হাতে দেওয়া, রাষ্ট্রের হাতে দেওয়া ঠিক আছে, কিন্তু আমাদের একটা দীর্ঘ সময় কিন্তু তিক্ত অভিজ্ঞতা আছে যে এই দেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশনকে নির্মমভাবে দমন পীড়ন করা হয়েছে। ভবিষ্যতে যদি কখনো কোনো অথরিটেরিয়ান রেজিম আসে, তাহলে কিন্তু এই ধরনের মেকানিজম গুলোই কিন্তু আবার এই আমাদের যে মিডিয়ার বলেন অথবা সংবাদ মাধ্যম বলেন, মত প্রকাশকে কিন্তু দমন করবে। বরং সারা বিশ্বে যেটা এখন আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সেলফ রেগুলেশন, যে বিভিন্ন মিডিয়া হাউসের সামনে একটা গাইডলাইন দেওয়া থাকবে, সেটা অবশ্যই রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে একটা গাইডলাইন থাকবে, এবং সেটার বেসিসে আপনার যেটা করবে যে মিডিয়া হাউসগুলো বলেন অথবা যে কোনো সংস্থা প্রতিষ্ঠান বলেন, তারা তাদের সেই কমপ্লায়েন্স মেকানিজমটা তৈরি করে সেলফ রেগুলেশনটা করবে। শুধু সেটাই না, তারপর হয়তো যদি ডিসপিউট হয়ে থাকে, কোনো ধরনের মানে আইন বিরোধী কোনো কাজ হয়ে থাকে, তো প্রথমে সেটার আপনার একটা বডি থাকতে পারে, সেটা শুধুমাত্র যে সরকারের প্রতিনিধি থাকবে তা না। এখানে সুশীল সমাজ বলেন, সংশ্লিষ্ট যে সেক্টর অথবা ইন্ডাস্ট্রি, তাদের প্রতিনিধি এবং সরকারের প্রতিনিধি, তাদের সমন্বয়ে একটি কমপ্লায়েন্স বডি থাকতে পারে, যারা দেখবে যে কেউ যদি কোনো ধরনের নিয়ম অথবা গাইডলাইন ভঙ্গ করে, তখন তাদেরকে শাস্তি দেওয়াটা। এবং শাস্তি দেওয়াটাও আসলে এখানে একটা বিষয়, কি ধরনের শাস্তি দেওয়া হবে? এটা কি ফৌজদারি অপরাধের শাস্তি দেওয়া হবে, নাকি আসলে এক ধরনের আপনার লাইসেন্স নিয়ে নেওয়া অথবা ফাইন অথবা সিভিল কোনো শাস্তি হবে? বলা হয়ে থাকে যে মিডিয়ার ক্ষেত্রে, মত প্রকাশের ক্ষেত্রে, অথবা আপনার ফ্রিডম এক্সপ্রেশন চর্চার ক্ষেত্রে, এটা যদি কেউ গাইডলাইন ভঙ্গ করে, প্রথমে আসলে ফাইন অথবা আপনার লাইসেন্স নিয়ে নেওয়া অথবা প্রবেশাধিকার বন্ধ, এই ধরনের আপনার মানে সিভিল লায়াবিলিটি ইম্পোজ করা যেতে পারে। আর এটা যদি সমাজে ধরেন রাষ্ট্রীয় নিরাপত্তাকে বিঘ্নিত করে অথবা শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করে, তখন হয়তো কিছু ফৌজদারি অপরাধের বিষয়ের দিকে যাওয়া যেতে পারে। কিন্তু আমি আবারও বলছি যে পুরোপুরি রাষ্ট্রের কন্ট্রোলে দেওয়াটা এটা ভবিষ্যতে ব্যাকফায়ার করতে পারে। বরং আমি বলতে পারি যে বিভিন্ন স্টেক হোল্ডারের সমন্বয়ে একটি কোয়াজাই জুডিশিয়াল বডি থাকলে ভালো হয়, সেখানে তৈরি করা যেতে পারে। চমৎকার। এই ঠিক একই জায়গা থেকে আমি যেতে চাই তানভীর হাসান জোহার কাছে। এই যে বিষয়টি উঠে আসলো, সেই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই। আচ্ছা, আমি সেখানে একটা জিনিস আমি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ বলতে চাইছি, সেটা হচ্ছে নিউজ শেয়ার বা ভিউর বদলে বিশ্বস্ত উৎসকে অগ্রাধিকার দেওয়াটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মদের উচিত। ভাইরাল কন্টেন্টের আগে সত্যতা যাচাই করে এটা আমাদের দেখা প্রয়োজন, এবং যেসব পোস্টে হিংসা, বিভ্রান্তি, গুজব ছড়ানোর সম্ভাবনা আছে, সেগুলো রিচটা কমিয়ে দেওয়ার জন্য ফ্যাক্ট চেক পার্টনারশিপ একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফেসবুক, ইউটিউব অথবা টিকটক স্থানীয় ফ্যাক্ট চেকার সংগঠনের সাথে কাজ করাটা খুব জরুরি। যাচাই বাছাইয়ের পর ভুয়া পোস্ট স্পষ্টভাবে বলা হতে পারে যে তথ্য যাচাই করে মিথ্যে পাওয়া গিয়েছে, এরকম একটি কমেন্ট কিন্তু আমাদের দিলে পরে, যাতে এআই বট এটাকে ধরে রাখতে পারে। এবং রিপোর্ট এবং রিমুভাল সিস্টেমটা খুব দরকার, ইউজারদেরকে সহজে রিপোর্টের অপশনটা করা, যাতে কোনো ফেক নিউজ হয়ে গেলে ফেসবুক সাথে সাথে যেন তার সেন্ট্রাল অ্যালগরিথম সিস্টেম এটা ধরতে পারে। এবং লাস্ট আমি যে কথাটা বলে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি, ফেক অ্যাকাউন্ট প্রচুর আছে, ফেক অ্যাকাউন্ট সাধারণত ব্যবহৃত হয় এই সকল গুজবগুলো ছড়িয়ে দেওয়ার জন্য। এক্ষেত্রে প্ল্যাটফর্মগুলো দ্বিস্তর ভেরিফিকেশন, কেওয়াইসি বাধ্যতামূলক করা, এবং রাজনৈতিক বা বড় ফলোয়ার ভিত্তিক অ্যাকাউন্টগুলোকে উচ্চ দায়বদ্ধ হাইলি রেসপন্সিবিলিটি অ্যাকাউন্ট হিসেবে ট্যাগ করা যেতে পারে।
এইভাবে আসলে জিনিসটাকে করলে দিতে হবে প্রাথমিক অবস্থায় কিছুটা আমরা হয়তো নিয়ন্ত্রণ করতে পারবো বলে মনে করি। চমৎকার বেশ কিছু তথ্য এবং বেশ কিছু দিক আসলে নতুনভাবে উঠে আসলো। আমরা আশা করবো যথাযথ কর্তৃপক্ষ এইসব নিয়ে নজর রাখবে এবং আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান মতামত এবং মূল্যবান সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।